We, the people of India, having solemnly resolved to constitute India into a sovereign, socialist, secular, democratic republic and to secure to all its citizens. নমস্কার, শুরু করছি আজকে চতুর্থ স্তম্ভ। আমি ইন্দ্রাণী। আজ 15ই আগস্ট 1947 সালে আমরা পরাধীনতা শৃঙ্খল ভেঙে স্বাধীন হয়েছিলাম। 78 বছর পর দেশ যখন স্বাধীনতার 79তম বছরে পড়ল, ঠিক তখন খবরের কাগজের পাতায় একটা খবর আমাদের কাছে সেই অমোঘ প্রশ্নটা আরেকবার তুলে ধরল। এ কেমন স্বাধীনতা? এই স্বাধীনতার অর্থ কি? একজন বন্ডেড লেবার বা বন্ধুয়া মজদুরকে, শ্রমিককে তার দাসত্ব থেকে উদ্ধার করা হয়েছে এবং তাকে দিল্লিতে নিয়ে যাওয়া হচ্ছে 15ই আগস্টের রাজনৈতিক অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য। যেন এক সার্কাস। স্বাধীনতার 79 বছরের মাথায় এক পরিবার বা বলা ভালো এক গ্রামকে পাওয়া গেল যারা বন্ডেড লেবার, যারা এক নির্দিষ্ট টাকার বিনিময়ে 24 ঘন্টা দাসত্ব করত। তাদেরকে এই অসভ্য জঙ্গলি প্রথা থেকে মুক্ত করে নিয়ে যাওয়া হচ্ছে লাল কেল্লাতে। মাদারি কা খেল দেখো, জাদু কা খেল দেখো। আচ্ছা, একবারও মাথায় এলো না আজও কেন আছে এই বন্ডেড লেবার? আরো কতজন আছেন এই বন্ধুয়া মজদুর যাদের হদিশ আমরা পাইনি? এই ঘটনাটা একটা নিছক খবর নয়, বরং সমাজের গভীরে লুকিয়ে থাকা এক নির্মম বাস্তবতার প্রতীক। এটা আমাদের মনে করিয়ে দেয় যে স্বাধীনতার রাজনৈতিক ঘোষণা হয়তো সম্পন্ন হয়েছে, আনুষ্ঠানিকভাবে আমরা স্বাধীনতা পেয়েছি, কিন্তু দেশের এক বড় অংশের মানুষের কাছে অর্থনৈতিক, সামাজিক এবং মানবিক স্বাধীনতা এখনো অধরা। সেই বন্ডেড লেবারের চোখে স্বাধীনতার প্রকৃত অর্থ খোঁজার চেষ্টা করলে দেখা যাবে সে আজও তার বন্ধন থেকে মুক্ত নয়। সে এক খাঁচা থেকে বেরিয়ে অন্য খাঁচাতে বন্দী। যে দেশে আজও দাসত্বের শিকার এত গভীরে চলে গেছে, যেখানে লাখ লাখ মানুষ দারিদ্র, বেকারত্ব এবং সামাজিক বিভেদের শিকার, সেখানে এই রাজনৈতিক স্বাধীনতার প্রকৃত অর্থ কি? আপনার প্রিয় মাকাই বাড়ি এখন নতুন প্যাকে। ভারতের সংবিধানের 23 নম্বর অনুচ্ছেদে মানব পাচার ও বাধ্যতামূলক শ্রমকে নিষিদ্ধ ঘোষণা তো কবেই করা হয়েছে। এই সাংবিধানিক আদেশকে বাস্তব রূপ দিতেই 1976 সালে প্রণীত হয় বন্ডেড লেবার সিস্টেম অ্যাবলিশন অ্যাক্ট। এই আইন অনুসারে বন্ডেড লেবার প্রথাকে সারা দেশে সম্পূর্ণরূপে বিলুপ্ত এবং শাস্তিযোগ্য অপরাধ হিসেবে ঘোষণা করা হয়। হ্যাঁ, সে 1976 সালে তখন দেশে জরুরি অবস্থা চলছিল। এই আইন শুধু শ্রমিকদের মুক্তিই নয়, তাদের ঋণ বাতিল, বন্ধক রাখা সম্পত্তি পুনরুদ্ধার এবং পুনর্বাসনের কথাও বলে। কাগজে কলমে এটা এক শক্তিশালী আইনি কাঠামো, যা দাসত্ব নির্মূলের জন্য অনেকটাই বড় পদক্ষেপ ছিল। হ্যাঁ, সঙ্গে সঙ্গেই মুছে যাবে না, কিন্তু আশা করা হয়েছিল বছর 5-7 মধ্যে বন্ধুয়া মজদুর কথাটা আর শোনা যাবে না। কিন্তু 78 বছর পরেও এই প্রথা যে এখনো দেশের আনাচে কানাচে টিকে আছে, তা প্রমাণ করে যে আইন প্রণয়ন করা আর তার কার্যকর প্রয়োগ করার মধ্যে বিস্তর ফারাক রয়েছে। বিশেষ করে ইটভাটা শিল্পের মতো ক্ষেত্রগুলোতে, যেখানে 1 কোটিরও বেশি শ্রমিক কাজ করেন, সেখানে বন্ডেড লেবার প্রথা এখনো ব্যাপক আকার ধারণ করে আছে। ফিরছে একটা বিরতির পর, সঙ্গে থাকুন। ভারত সরকার বন্ডেড লেবারদের মুক্তির জন্য নানা উদ্যোগ নিয়েছে। এর মধ্যে একটা হলো সেন্ট্রাল সেক্টর স্কিম ফর রিহ্যাবিলিটেশন অফ বন্ডেড লেবার 2021। এই স্কিমের আওতায় উদ্ধার করা শ্রমিকদের পুনর্বাসনের জন্য আর্থিক সহায়তা দেওয়া হয়। কিন্তু সরকারি নীতি ও বাস্তব কার্যকারিতার মধ্যে যে বিশাল ব্যবধান, তা 2023-24 অর্থ বছরের পরিসংখ্যান থেকে স্পষ্ট বোঝা যায়। ওই অর্থ বছরে সরকার 13.14 লক্ষ বন্ডেড লেবারকে পুনর্বাসনের লক্ষ্যমাত্রা নির্ধারন করেছিল। মাথায় রাখুন, তার মানে সরকার জানতো যে এই পরিমাণ বন্ডেড লেবার আছে, কিন্তু দুঃখজনকভাবে আসলে মাত্র 468 জনকে পুনর্বাসন দেওয়া সম্ভব হয়েছে। এই সংখ্যাটা সরকারের ওই বিশাল উচ্চাভিলাষী লক্ষ্যমাত্রার কাছে নকুল দানার মতো মনে হচ্ছে না? এই ব্যর্থতার পেছনে রয়েছে একটা চিরকালীন পদ্ধতিগত দুর্বলতা
আইন অনুযায়ী বন্ধনযুক্ত শ্রমিক মানে বন্ডেড লেবারদের চিহ্নিত করা, মুক্তি এবং পুনর্বাসনের প্রাথমিক দায়িত্ব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলোর উপর দেওয়া আছে। কিন্তু বাস্তবে কেন্দ্রীয় সরকার প্রায়শই এই দায় রাজ্যগুলোর উপর চাপিয়ে দেয় এবং রাজ্যগুলোর তলায় জেলা প্রশাসনগুলো রিলিজ সার্টিফিকেট দিতেই পারে না বা দেয় না। আর এই রিলিজ সার্টিফিকেট ছাড়া শ্রমিকরা পুনর্বাসন সহায়তা পান না। তার উপরে ওই পুনর্বাসন সহায়তা পাওয়ার গোটা প্রক্রিয়াটা অভিযুক্তের মানে যে বন্ডেড লেবার রেখেছে তার দোষী সাব্যস্ত হওয়ার উপর নির্ভর করে, যা বিচার প্রক্রিয়ার দীর্ঘ ও জটিল টানা হেঁচড়ার মধ্যে ঝুলতে থাকে। এর ফলে শোষণের চাকা ঘুরছে তো ঘুরছে, ভুক্তভোগীরা দ্রুত তো ছেড়েই দিলাম, আদৌ কোনো সহায়তা পায় না এবং অপরাধীরা সহজেই পার পেয়ে যায়। এই পুরো প্রক্রিয়াটা আপাতত এক আনুষ্ঠানিক প্র্যাকটিস হয়ে দাঁড়িয়েছে, যা বাস্তব সমস্যার সমাধান না করে কেবল তার উপরে কিছু আলোচনা আর কিছু বিজ্ঞাপনের মতো কাজকর্মের মধ্যে সীমাবদ্ধ থাকছে। সেটারই এক উদাহরণ হলো এবারের স্বাধীনতা দিবসে স্বাধীনতার ৭৭ বছর মানে অমৃতকাল পার করে কিছু বন্ধুয়া মজদুরদের দিল্লিতে নিয়ে গিয়ে হাজির করা, সার্কাস দেখানো। এবং যারা মনে করেন এই বন্ধুয়া মজদুরি কেবল এক অর্থনৈতিক দারিদ্র্যের ফসল, তারা ভুল ভাবেন। আদতে এটা এক অত্যন্ত জটিল, গভীর সামাজিক রাজনৈতিক সমস্যার বহিঃপ্রকাশ। বিভিন্ন গবেষণায় দেখা গেছে যারা এই দাসত্বের শিকার হন তাদের বেশিরভাগই সমাজের সবচেয়ে প্রান্তিক জনগোষ্ঠী। হ্যাঁ, শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইবের মানুষেরাই এই বন্ধুয়া মজদুর। পুনর্বাসন যারা পেয়েছেন সেই শ্রমিকদের তথ্য ঘাঁটলে দেখা যাবে তাদের ৮৩% তপশিলি জাতি, এসসি বা উপজাতি এসটি সম্প্রদায়। গবেষণা বলছে বন্ডেড লেবার মূলত দলিত, আদিবাসী এবং পিছিয়ে পড়া শ্রেণীর মানুষদের উপর চাপিয়ে দেওয়া হয় এবং তথাকথিত উচ্চবর্ণের কোনো বন্ডেড লেবারের অস্তিত্ব এখনো পাওয়া যায়নি। এর থেকে বোঝা যায় এই প্রথা কেবল ঋণ বা দারিদ্র্যের কারণে নয়, বরং জাতিগত বৈষম্য এবং সামাজিক বঞ্চনার কারণে জন্ম নেয়, যা শোষণের এক চাকার মতো ঘুরতেই থাকে। স্বাধীনতার অমৃতকাল এলো চলে গেল, কিন্তু তারপরও এই ঘটনা বলে দেয় এক অসম্পূর্ণ অর্থনৈতিক স্বাধীনতার মধ্যেই আমরা এখনো দিন কাটাচ্ছি। স্বাধীনতা মানে শুধু রাজনৈতিক মুক্তি নয়, অর্থনৈতিক শোষণ থেকেও মুক্তি। কিন্তু দেশ স্বাধীনতার ৭৮ বছর পরও অর্থনৈতিক বৈষম্য আর বেকারত্বের মতো চ্যালেঞ্জ মোকাবেলা করেই চলেছে। সময় আরো একটা বিরতির, সঙ্গে থাকুন। এসবিআই এর একটা প্রতিবেদন অনুযায়ী ২০২৪ সালে ভারতের দারিদ্র্যের হার ৪.৬% নেমে আসতে পারে বলে বলা হয়েছে, যা ২০২৩ সালে বিশ্বব্যাংকের অনুমান অনুযায়ী ৫.৩% ছিল। এর আপাত দৃষ্টিতে দেশের অর্থনৈতিক অগ্রগতির এক ছবি তুলে ধরছে, কিন্তু এই দারিদ্র্য কমে যাওয়ার পেছনে কারণটাকে খতিয়ে দেখতে হবে, তার গভীর বিশ্লেষণও প্রয়োজন। দারিদ্র্যের এই হ্রাস মূলত নতুন হাউসহোল্ড কনজাম্পশন এক্সপেন্ডিচার সার্ভের পরিবর্তিত ডেটা সংগ্রহ পদ্ধতি মডিফাইড মিক্সড রিকল পিরিয়ড MMRPর কারণে ঘটেছে। এই পদ্ধতিটা গৃহস্থলীর খরচকে আরো ভালোভাবে পরিমাপ করতে সাহায্য করেছে, যার ফলে খাতায় কলমে পরিসংখ্যানগতভাবে দারিদ্র্যের হার কমেছে। মানে খুব পরিষ্কার করে বললে দারিদ্র্য কমে যাওয়ার এই পরিসংখ্যানগুলো বাস্তব দারিদ্র্য মুছে যাবার ছবি নয়, বরং ডেটা কালেকশন পদ্ধতির এক পরিবর্তনের ফল। খাতায় কলমে দারিদ্র্য কমছে, কনজাম্পশন বাড়ছে, মানে মানুষ উপভোগ করছে অথচ আয় কমছে। এ কি পিসি সরকারের ম্যাজিক নাকি? তার উপরে রয়েছে বেকারত্বের বিরাট বোঝা। ম্যাক্রো ট্রেন্ডসের তথ্য অনুযায়ী ২০২৪ সালে ভারতের সামগ্রিক বেকারত্বের হার ৪.২% ছিল। আবার এমনি হিসেবে এই হার কম মনে হলো এই পরিসংখ্যান দেশের ভেতরে লুকিয়ে থাকা বেকারত্বের ভয়াবহ ছবিকে তুলে ধরছে না। ন্যাশনাল স্ট্যাটিস্টিক্স অফিসের পিরিয়ডিক লেবার ফোর্স সার্ভে রিপোর্ট জুলাই ২০২৩ জুন ২০২৪ অনুযায়ী বেকারত্বের হারকে যদি আরো সুনির্দিষ্টভাবে বিশ্লেষণ করা হয় তাহলে আসল সমস্যাগুলো সামনে আসবে। এক অসম বন্টন থেকে স্পষ্ট যে কর্মসংস্থানের সুযোগ সবার জন্য সমানভাবে তৈরি হচ্ছে না। বিশেষ করে যুবক, নারী ও উচ্চ শিক্ষিতদের ওপর বেকারত্বের বোঝা তীব্রভাবে চাপছে।
15 থেকে 29 বছর বয়সী যুবকদের মধ্যে বেকারত্বের হার 10.2%। শহরাঞ্চলে 15 বছরের ঊর্ধ্বে নারীদের বেকারত্বের হার 20.1%, যা পুরুষদের 4.4% তুলনায় অনেক বেশি। এই উচ্চ হারের বেকারত্ব যুবকদের মধ্যে হতাশা এবং সামাজিক অস্থিরতা তৈরি করছে, যা পরোক্ষভাবে আরো বড় সামাজিক বিভেদ বা উত্তেজনা সৃষ্টি করছে। আর এই সবের উপরে উঠে এসেছে সামাজিক বিভাজন ও সাম্প্রদায়িকতার বিষ। ধর্মের নামে দেশকে টুকরো করার খেলা। স্বাধীনতা মানে তো শুধু আইনগত অধিকার নয়, বরং সামাজিক সংহতি এবং শান্তিও। কিন্তু গত কয়েক বছর ধরে ভারতে রোজ বাড়তে থাকা সাম্প্রদায়িক উত্তেজনা দেশের সামাজিক কাঠামোকে দুর্বল করে দিচ্ছে। সেন্টার ফর স্টাডি অফ সোসাইটি অ্যান্ড সেকুলারিজম এর রিপোর্ট বলছে 2024 সালে ভারতের সাম্প্রদায়িক দাঙ্গার ঘটনা 84% বৃদ্ধি পেয়েছে। 2023 সালে এই সংখ্যা ছিল 32, যা 2024 সালে বেড়ে দাঁড়ায় 59। এসব দাঙ্গায় 13 জন নিহত হয়েছেন, যার মধ্যে 10 জন মুসলিম এবং 3 জন হিন্দু। এই সবকটা ঘটনার কেন্দ্রবিন্দু ছিল মহারাষ্ট্র। 12টা ঘটনা, যার পরে ছিল উত্তরপ্রদেশ এবং বিহার, প্রত্যেকটাতে 7টা করে ঘটনা। এবং এই দাঙ্গাগুলো কোনো বিচ্ছিন্ন ঘটনা ছিল না, বরং বেশিরভাগ ক্ষেত্রেই এগুলোর পেছনে ছিল সুস্পষ্ট রাজনৈতিক উদ্দেশ্য। 59টা দাঙ্গার মধ্যে 26টাই ধর্মীয় মিছিল, শোভাযাত্রা আর উৎসবকে কেন্দ্র করে ঘটেছে। এই শোভাযাত্রাগুলোতে হুমকি দেওয়া, স্লোগান আর উস্কানিমূলক কথাবার্তা তো ছিলই, সেগুলো তো 2014 পর থেকেই বেড়েছে। এছাড়া 6টা দাঙ্গার কারণ ছিল বিতর্কিত উপাসনা স্থল বা মসজিদ, চার্চ, যেখানে দক্ষিণপন্থী হিন্দুত্ববাদী সংগঠনগুলো দাবি করেছে যে মসজিদগুলো সবই মন্দিরের ওপরে বানানো। অতএব দাঙ্গা, আর সেখানেও এক আরো উদ্বেগজনক ছবি। 59টা সাম্প্রদায়িক দাঙ্গার 49টাই ঘটেছে বিজেপি শাসিত রাজ্যগুলোতে। আমরা তো জানি যে বিজেপি শাসিত রাজ্যগুলোতে মুসলিমদের বিরুদ্ধে বুলডোজার ব্যবহার করা হয়েছে, যা এক ধরনের সামাজিক প্রতিশোধের উপায় হিসেবে কাজ করেছে। এই ধরনের কাজগুলো, সরকারি পদক্ষেপগুলো প্রমাণ করে দেয় যে রাষ্ট্র শুধু একজন নীরব দর্শক নয়, বরং দাঙ্গা আর বিভাজনের একজন সক্রিয় অংশীদার। ভারতের মোট জনসংখ্যার 19.3% সংখ্যালঘু সম্প্রদায়, যার মধ্যে মুসলিমরা সবচেয়ে বড় জনগোষ্ঠী, যা দেশের মোট জনসংখ্যার 14.23%। এই বিশাল জনগোষ্ঠীর মধ্যে নিরাপত্তাহীনতা ছড়িয়ে গেছে, আর সেই অনুভূতি কোনো বিচ্ছিন্ন বা মনস্তাত্ত্বিক বিষয় নয়, বরং এটাই নতুন করা বাস্তব, এক সুনির্দিষ্ট আর্থ-সামাজিক ও রাজনৈতিক বাস্তবতার প্রতিফলন। তাই এই প্রশ্ন তো উঠবেই যে এ কেমন স্বাধীনতা? প্রশ্নের মুখেই 78 পার করে 79 স্বাধীনতা, যার অনুষ্ঠানে হাজির সেই বন্ধুয়া মজদুরের চোখে প্রশ্ন ছিল যে স্বাধীনতা তাকে দাসত্ব থেকে মুক্তি দিতে 78 বছর সময় নিয়েছে, সেই স্বাধীনতা তার কাছে কতটা অর্থবহ? তিনি হয়তো জানতে চান, দারিদ্র্য, বেকারত্ব এবং সামাজিক বিভাজন কি স্বাধীনতারই প্রতিচ্ছবি? আজ এখানেই শেষ করছি। শুভরাত্রি। We, the people of India, having solemnly resolved to constitute India into a sovereign, socialist, secular, democratic republic, and to secure to all its citizens